নিশ্চয়ই বিষয়টা নিয়ে ইতিমধ্যে অবগত আছেন এবং এটা নিয়ে আমি যতটুকু জানি আপনি বিভিন্ন জায়গায় কথাও বলেছেন, আপনার উদ্বেগের কথাও প্রকাশ করেছেন। কি বলবেন? এটা আসলে কি প্রক্রিয়া? কি হচ্ছে কি এটা? কিভাবে হচ্ছে? এটা তো আপনি অনেকদিন ধরে এই সেক্টরের সঙ্গে কিছু কাজও করেন। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা মনে হচ্ছে যে মেগা দুর্নীতি, মেগা স্কেলের বিগ টাইম দুর্নীতি। তা আমি একটা উদাহরণ দিই যে 3 দিন আগে আপনার 2টা চুক্তি হল। একটা চুক্তি হচ্ছে যে লালদিয়া চরে, কর্ণফুলীর পাড়ে লালদিয়া চরে নেদারল্যান্ডের কোম্পানির কাছে লিজ দেওয়া হলো 33 বছরের। 3 বছর তারা তৈরি করবে কন্টেনার টার্মিনাল, 30 বছর তারা অপারেট করবে। এর সাথে আছে আরো 15 বছর গ্রেস পিরিয়ড, অর্থাৎ 48 ইয়ার্স, 48 বছরের একটা চুক্তি তারা করলো। অর্থ শতাব্দী, অলমোস্ট 2 শতাব্দী। এবং এই চুক্তিটা করার সময় নিল কতদিন জানেন? ওনলি 13 ডেজ। 13 দিনের ভিতরে তারা সকল কর্মকাণ্ডগুলিকে সম্পন্ন করছে। এটা অভাবনীয়। অ্যাট দ্য সেম টাইম ওই দিনই আর একটা চুক্তি করলো যে আমাদের আপনার সুইজারল্যান্ড ভিত্তিক একটা কোম্পানি জন্য। এখন আপনি চিন্তা করেন যে তাদের কি ম্যান্ডেট আছে? এক। 2 নম্বর হলো যে একটা নির্বাচিত সরকার থাকলেও তারা 13 দিনের মধ্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প কি দিতে পারে? কোনোভাবে কি আছে? এখন তারা বলছেন যে ওই বিডা চেয়ারম্যান, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এগুলিকে প্রকাশ করছেন না কেন? উনি বলছেন যে আইনি সীমাবদ্ধতা আছে। আসলে ওনার আইনের আহ, জ্ঞান সীমাবদ্ধ বলে আমি মনে করি। আইনে আপনার টেন্ডার প্রসেস ট্রান্সপারেন্ট হতে হবে। এটা আমাদের পিপিআর আছে, পাবলিক প্রকিউরমেন্ট যে ল আছে, সেই অনুসারেও কিন্তু এটা কম্পিটিটিভ হতে হবে, এটা ট্রান্সপারেন্ট হতে হবে। এইটা যেন সব মানে পটেনশিয়াল যত কোম্পানি আছে তারা যেন জানতে পারে এটা কি হয়েছে। এটা হয় নাই কিন্তু। আপনার কোন পেপারে ছাপা হয়েছে, কিভাবে প্রি কোয়ালিফিকেশন হয়েছে, কোন প্রি কোয়ালিফিকেশন কি করছে। এখন এখানে যে হবে, প্রফিট শেয়ারিং হবে, ট্যারিফ, মাসুল, কে কত পার্সেন্ট পাবে, এটা কি, এটা তো কনফিডেন্সিয়াল হতে পারে না। কনফিডেন্সিয়াল যেটা, ডেফিনেটলি কনফিডেন্সিয়াল কিছু বিষয় আছে, যেটা হচ্ছে কি যে এই যে যারা পোর্ট অপারেট করবে তাদের যে সফটওয়্যার, তাদের যে ইকুইপমেন্ট, তাদের যে অপারেশন সিক্রেসি আছে, যারা কম্পিটিটররা মুভমেন্ট প্রকাশ করা যাবে না। এবং আরো কত ব্যক্তি আছে, যেমন এরাও প্রকাশ করতে পারবে না কোন মাল কোথা থেকে আসতেছে, কবে যাচ্ছে, কারণ বিজনেস সিক্রেট আউট করতে পারবে না। কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় প্রকাশ করা, গোপন রাখা, এটা হচ্ছে একটা দুর্নীতি, ক্লাসিক দুর্নীতি। এই জিনিসটা কিন্তু এই সরকার শুরু করে নাই। এই যে আপনি ডিপি ওয়ার্ল্ডের কথা বললেন যে ডিপি ওয়ার্ল্ডকে দেয়া হচ্ছে এটা, সেটা কিন্তু শুরু করে গেছে সালমান রহমানরা। এই যে আপনার একটা এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আছে, সেটা কিন্তু সৌদি আরবের একটা কোম্পানির কাছে দেওয়া হয়েছে। রেড সি গেটওয়ে টার্মিনাল, রেড সি গেটওয়ে টার্মিনাল সৌদি আরবের কাছে দিছে। সেটা কি রেজাল্ট? ভালো কোনো কি রেজাল্ট আছে? নাই। এবং যদিও সেই চুক্তিটা প্রকাশিত আছে, সেই চুক্তিটা কিন্তু সিক্রেট নাই। আর এই যে চুক্তিগুলি করতেছে, এই চুক্তিগুলিতে যারা চাকরি করবেন তারা 100% ট্যাক্স ফ্রি ফর 10 ইয়ার্স, এবং 10 ইয়ার্স পর্যন্ত এই ট্যাক্স হলিডে এই সবগুলি কোম্পানির তাদের কর্মচারী এবং তারা যে জিনিসপত্র আনবেন সেগুলিকে 100% ট্যাক্স ফ্রি থাকবে, ডিউটি ফ্রি থাকবে। এখন এইসব কোম্পানিতে চাকরি করবে কারা? বাংলাদেশিরা। ওই যে বিদেশি কর্মচারী, কিন্তু বাংলাদেশি কর্মচারীর কিন্তু ট্যাক্স ফ্রি নাই, বিদেশি কর্মচারী। এইসব এইসব ফার্মে সাধারণত আপনার ফিলিপিনো, তারপরে আপনার ইন্ডিয়ান, এরা চাকরি করে। অর্থাৎ ইন্ডিয়ানদেরকে ট্যাক্স ফ্রি জব ক্রিয়েট করার জন্য, তাদের জব দেওয়ার জন্য এইসব
করতেছে, প্লাস নিজেদের করতেছে। আমি মনে করি যে এটাকে দুদকে তদন্ত করা উচিত। 13 দিনের মধ্যে কিভাবে করলো, কেন করলো? এটা একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং মানে বিগ টাইম দুর্নীতি হয়েছে। এটা তদন্ত করা উচিত এবং আমি মনে করি যে এখানে তাদের বিরত থাকা উচিত। তাদের টেনিউর আছে মাত্র ৩ মাস এবং যখন আপনার জুলাই আন্দোলন হয়েছে, তার পূর্বেও যখন আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে, সরকারের পতনের জন্য, কেউ কি বলছে চিটাগাং পোর্ট নিয়ে কোনো কথা বলছে কেউ? একটা কথা বলছে যে পোর্টের দুর্নীতি করতেছে, পোর্টের জন্য পোর্ট দিয়ে দাও বিদেশে? এ ধরনের ওরা কোথায় পাইলো যে পোর্টগুলি একটা পোর্ট না, আপনার সবগুলি টার্মিনাল, যতগুলি টার্মিনাল আছে তার বেশিরভাগই দেওয়ার প্রক্রিয়া চলতেছে। এদেরকে ইমিডিয়েটলি ঠেকানো দরকার, ইমিডিয়েটলি এদেরকে আপনি ঠেকানো দরকার। আইডি চট্টগ্রামে যে পোর্টটা দেওয়া হচ্ছে, নিউমোরিয়ায় যে পোর্টটা দেওয়া হচ্ছে, এটা তো এতদিন সাইফ পাওয়ার করা চালাতো, তখনও লাভজনক ছিল। তারপরে যখন নৌবাহিনী হাতে গেল তখন এটা আরো লাভজনক ছিল। এখন যখন এদেরকে দেওয়া হবে, এদেরকে দেওয়ার আগে আগে আমি দেখলাম যে এটার নাকি ট্যারিফ অনেক বাড়ানো হয়েছে। 40% ট্যারিফ বাড়ায় দিচ্ছে। হ্যাঁ, এই ট্যারিফ বাড়ানোর ফলে হয়তো এরা বেশি করে লাভ দেখানোর একটা প্রক্রিয়া নেবে, কিন্তু ট্যারিফ বাড়ানোর কি লং টার্মে কি কোনো সুফল আছে নাকি কুফল আছে? কারণ আমাদের আশেপাশের বন্দরগুলোতে তো ট্যারিফ তুলনামূলকভাবে আমাদের চেয়ে অনেক কম। এশিয়াতে এখন বাংলাদেশের যে প্রতিটা কন্টেনার হ্যান্ডলিং এর খরচ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। এটা $143, $143 সেকেন্ড হাইয়েস্ট। এখন এটা কি কম্পিটিটিভ হবে? কম্পিটিটিভ হবে না। অনেকে হয়তো অন্য পোর্ট দিয়ে চেষ্টা করবে। আপনার মংলা পোর্টের হচ্ছে কত 43 না $44 প্রতি কন্টেনারে, আর এটা হচ্ছে $143, এই 40% বাড়ানোর ফলে এই চিটাগাং পোর্টে। এটা একটা আহ, এটা একটা লুটপাট হচ্ছে আর কি, বড় ধরনের লুটপাট হচ্ছে। এর এজেন্ট কারা? লোকাল এজেন্ট কারা? আপনি তদন্ত করেন, আপনি তদন্ত করে দেখেন যে লোকাল এজেন্ট কারা, এই ডিপি ওয়ার্ল্ডের লোকাল এজেন্ট কারা। আর একটা বিষয় হচ্ছে কি, আপনি কি কম্পিটিটিভই করছেন? আপনি কি টেন্ডার করছেন? অন্য এর থেকে ভালো কোম্পানি নাই? আপনি যখন দিতেই হবে, আপনি ই করুন, কম্পিটিটিভ বিডিং এর ব্যবস্থা করুন, সবচেয়ে ভালো, যাতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়। আর পোর্ট ঠিক মতো চলে না, এই অজুহাতে যদি আপনি পোর্ট বিদেশের হাতে দিয়ে দেন, তাহলে পুলিশ বাহিনীও তো ভাই চলতেছে না, তারপর পুলিশ আনেন, আপনি পুলিশ নিয়ে আসেন। আপনার বিচার বিভাগ চলতেছে না, আপনি বিচার বিভাগ বিচারক নিয়ে আসেন, চিফ জাস্টিস নিয়ে আসেন, জাস্টিস নিয়ে আসেন বিদেশ থেকে। আপনার এখানে যে কাজটা করছে বলতে আমার লজ্জা হয়, মির্জাফর সাহেব একই কাজ করছিল। মির্জাফর সাহেব, মির্জাফর, সে এই বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিল। আর আমাদের এই ইউনুস সাহেব বাংলার এই পোর্টের ব্যবস্থাটা বিদেশিদের হাতে সম্পূর্ণভাবে ন্যস্ত করে দিচ্ছে। এটার ভবিষ্যৎ খুব খারাপ, এটাকে ঠেকানো দরকার। যেভাবেই হোক এই সরকারকে এইগুলো থেকে বিরত রাখা দরকার। এখন আন্দোলন হওয়া উচিত, আমি মনে করি আন্দোলন হওয়া উচিত, এবং একটা কমিটি, নাগরিক কমিটি হওয়া উচিত। কোন প্রক্রিয়ায়, কার মাধ্যমে, কিভাবে 13 দিনের মধ্যে একটা পোর্টের সে লালদিয়া যে চরটা, ওটা তো নদীর জমি, ওটা তো আপনার কর্ণফুলী নদীর মধ্যে থেকে চর মানে ড্রেজিং করে এটাকে তৈরি করা হয়েছে, এটা নদীর জমি। এখানে যদি কেউ বলে যে এটা নদীর জমি, মামলা করে দেয়, সেটা তো ভেস্তে যাবে এই 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 সব প্রজেক্ট। এরা তো জানে না, এরা অনেকেই আছে যে বাংলাদেশ আইনকে এরা সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এদের যে ওই যে লাল নীল পাসপোর্ট আছে, ওই বিভিন্ন দেশের পাসপোর্ট আছে, যে আমরা চলে যাব, তাদেরকে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে একদিন। এই বাংলার সম্পদ যারা যে বিক্রি করে দিতে চাচ্ছে নিজেদের স্বার্থে, এইসব বিদেশি শকুন, এই শকুনদেরকে ইন্টারপোলের মাধ্যমে হোক বা লোকালি যে দেশে থাকুক সে দেশে মামলা করে এদেরকে ধরে আনা হবে, টুডে অর টুমরো। এখানে ছাড় দেওয়া হবে না, বাংলার জনগণ ছাড় দিবে না, কোনোভাবেই দিবে না। আচ্ছা, একটা কথা আপনারা বলেন যে আমি ঠিক বুঝতে পারছি না, এই যে কোর্টগুলো দেওয়া হচ্ছে এটা নিয়ে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, মেইন স্ট্রিমের যে পার্টিগুলো আছে, তাদের মধ্যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে খুবই গা ছাড়া একটা মনোভাব। দু একটা দল তারা বিবৃতি দিয়ে বলতো তাদের শেষ সীমাবদ্ধ,
তারা সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলছে না, প্রতিবাদ করছে না। মানে কেন এরকম হচ্ছে কেন? এর কারণটা কি? আচ্ছা, রিজভী সাহেব আজকে একটা ছোটখাটো এই যে বক্তব্য দিচ্ছে এটার এগেইনস্টে। এরা কিন্তু যখন পোর্টের বিষয়ে বিএনপি কিন্তু সোচ্চার ছিল। কিন্তু লন্ডন সম্মেলনের পরে, লন্ডন মিটিং এর পরে চুপ হয়ে গেল। কবি সব নীরব। কেন? কি জাদু ইউনূস সাহেব দেখায় আসলো? ইউনূস সাহেবকে ডাইরেক্টলি প্রশ্ন করা উচিত। আপনি কি আসছেন বাংলাদেশকে টুকরো, টুকরো করে বিক্রি করে দেওয়ার জন্য? আপনি কি কারণে এই পোর্ট নিয়ে আপনাকে মাথা ঘামাতে কে বলছে? আপনার মাথা ঘামান ইলেকশন নেয়া। আপনি নির্বাচনটা করে আপনি এখান থেকে চলে যান। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আপনাকে তো কোর্ট ব্যবস্থাপনা করার জন্য আনা হয় নাই। কোর্টের বিষয়ে আপনি যেটা করলেন, কোর্টে কোনো সংস্কার কমিশন করছিলেন? কোনো কে রিপোর্ট দিছে আপনাকে? আপনি বলেন যে সরকারি কাজ আপনি হয়তো বুঝেন না। সরকারি কাজ আপনার বোঝা উচিত। আপনার যে চাহিদাটা সৃষ্টি করছে কে? যে পোর্ট দিতে হবে। কোন কোন মিনিস্ট্রি থেকে আপনার নোট ইনিশিয়েট করছে? কে নোট ইনিশিয়েট করছে যে লালদিয়াতে এই দিতে হবে, এই কোম্পানিকে দিতে হবে? যারা দিছে তাদেরকে আমি বলি বি অন দি অ্যালার্ট। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে শেষ পর্যন্ত দুদকের মামলা হবে। কারণ ১৩ দিনের মধ্যে আপনি ছুটির দিনেও আপনি চুক্তি করছেন। বেআইনি কাজ। ছুটির দিনেও আপনি কাজ করছেন এটা নিয়া। এত তাড়াহুড়া কেন আপনার? কি কারণে আপনি তা ওরা এ ব্যা ওদের একটা যুক্তি আছে কিন্তু। ওদের একটা যুক্তি আছে যে মানে আমাদের এখানে সবকিছু ঢিমে তালে চলে। সরকারি অফিসগুলো ৭ দিনের কাজ হয়তো ৭ মাস আগে দেয়। উনারা দেখিয়ে দিলেন যে অল্প সময়ের মধ্যেও অনেক ভালো, ভালো চুক্তি করা যায়। এই যুক্তিটা কেমন? এটা ভালো, ভালো ভালো, ভালো চুক্তি না। আপনার একটা কন্টেইনারের $১৪৩ চার্জ দেয়া হবে। তাহলে বাংলাদেশ সরকার কত পার্সেন্ট পাবে? বাংলাদেশের পাবলিক কত পার্সেন্ট পাবে? এই কথাটা আপনি বলতেছেন না কেন? এ কথাটা আমি ডিমান্ড করি। ওই যে আশিক চৌধুরী না এক ভদ্রলোক আছে, ওই যে লাফ দিয়ে পড়ছিল অনেক, উনি আইসা দিছে এইগুলি। উনি বলে কি আইনে সীমাবদ্ধতা আছে। কোন আইন উনি দেখান? উনি কোন আইন দেখায় আমাদেরকে? যে কত টাকা বাংলাদেশে পাবে আর কত টাকা অপারেটর নিবে, এই কথা বলতে আইনি সীমাবদ্ধতা কোথায় আছে? আপনি ডব্লিউটিও টা দেখুক। এখানে ট্রান্সপারেন্ট হইতে হবে, এখানে কম্পিটিটিভ হইতে হবে, এখানে অ্যান্টি করাপশন হবে, অ্যান্টি করাপশন মিজান নিতে হবে। আপনি কি কলিউশন করছেন যে এদের সাথে? আপনি কি বিড়ালের সাথে আনঅথরাইজড দেখা করছেন? বিড়ালের সাথে? ইউনূস সাহেব কিভাবে ভাইস প্রেসিডেন্ট, ডিপি ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে, কথা বলে? যারা নেগোশিয়েট করতেছে হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে? টোটালি আপনার ইয়ে মানে এই আইনের ব্যত্যয় ঘটছে। এইখানে যে টেন্ডার প্রক্রিয়ায় আপনার স্বচ্ছতা থাকতে হবে, কম্পিটিটিভ থাকতে হবে এবং বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্র যেন উইন করে সেই না সেই এখন জিনিসটা নিয়ে কাজ করে। উনারা কিন্তু আরেকটা যুক্তি দিচ্ছেন। এটা হলো যে সবকিছুর আগে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে হয় না। G2G যেই সমস্ত কন্ট্রাক্ট গুলো হয়, যে সমস্ত চুক্তিগুলি হয়, G2G চুক্তিটা কি এভাবেই হয়। ওরা জিটিজি বুঝে? এটা কি নেদারল্যান্ড গভর্নমেন্ট আসছে? এই যে সুইজারল্যান্ড গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে নাকি? সুইজারল্যান্ডের কোম্পানির সাথে চুক্তি হয়েছে। সুইজারল্যান্ডের রেজিস্টার্ড একটা মেডব্লক কোম্পানি, তাকে পানগাঁও দেওয়া হলো। এখন সুইজারল্যান্ড গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে? হয় নাই তো। এটা জিটিজু না। সুইজারল্যান্ড গভর্নমেন্টকে এসে প্রপোজাল দিছে? দেয় নাই তো। এটা একটা কোম্পানি দিছে। একটা কোম্পানির সাথে সরকার চুক্তি করতে পারে। এটা জিটিজি না। এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে করবে। পিপিআর আছে তো। আমাদের পাবলিক প্রকিউরমেন্ট এর যে পদ্ধতি সেটা তো আছে, আইন আছে তো। সেই আইনটা তো বাতিল করে দেওয়া হয় নাই। এটাকে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। কিন্তু আইনের মেইন কথাটাই হচ্ছে কি যে এই টেন্ডার প্রক্রিয়া যেন ফেয়ার হয়, টেন্ডার প্রক্রিয়া যেন ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ স্বচ্ছ হয়, টেন্ডার প্রক্রিয়া যেন কম্পিটিটিভ হয়, টেন্ডার প্রক্রিয়ায় আপনার যেন রাষ্ট্র অর্থাৎ জনগণ উইন করে, তাদের স্বার্থ যেন রক্ষা হয়। সেটা আচ্ছা, কি গত করা যায়? কয়েকদিন ধরে সেটা করা হয় নাই। খেয়াল করেছেন কিনা জানি না, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা অনেক পুরনো, প্রায় 18-19 বছরের পুরনো একটা নিউজ ভেসে বেড়াচ্ছে। আপনার চোখে পড়েছে কিনা জানি না। সেটা হলো প্রথম আলোর একটা নিউজ।
এটা 2006 সালে আর কি। ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর যখন উনাকে চট্টগ্রামে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ওনার এলাকার লোকজন দিয়েছিলেন। তখন সেখানে কিন্তু একটা আহ্বান জানিয়েছিলেন উনি যে চট্টগ্রাম পোর্টকে ওনাকে দেওয়া হোক, বিসিসির কাছে দিয়ে ওটা চট্টগ্রাম দেশের নাকি ভাগ্য পরিবর্তন করে দিবে পোর্ট দিয়া। মানে এটা ওনার যে সব ভঙ্গি আর কি, দেশের চেহারা চেঞ্জ করে দিবে উত্তম। তো এই নিউজটা প্রথম আলোতে এইভাবে শিরোনাম হয়েছিল যে চট্টগ্রাম পোর্ট চায়। তো এরপর উনি উনি পুরস্কার পেলেন, পাওয়ার উনি পর তারপর নিজে একটা দল করার চেষ্টা করলেন, হলো না। তারপরে আরেকটা দল করার চেষ্টা করলেন, দায়িত্ব নেওয়া, তাও হলো না। এখন ওই রাষ্ট্র ক্ষমতায় এসে সেই 2006 এর যে স্বপ্নটা, সেই স্বপ্নটা পূরণ করলেন। তো তখন যখন আচ্ছা, দেশের ভাগ্য পরিবর্তন হলো, এইবারে কি হবে নাকি ভাগ্য পরিবর্তন? দেশ চেহারা পাল্টে যাবে? কিসের চেহারা পাল্টে যাবে? আপনার পোর্টের উপর থেকে আপনার যে কন্ট্রোল যেটা আছে, যতটুকু কন্ট্রোল ছিল, এখানে দুর্নীতি হয়, এটা সত্য। দুর্নীতি হয়। দুর্নীতি দমনের জন্য কি আপনি দিয়ে দেবেন নাকি বিদেশে? তাই দেন। ভূমি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। তো ভূমি অফিসটা দিয়ে দেন অন্য কোনো দেশের লোকজনকে আনেন। বসান। আপনার ভূমি অফিসে বসান, এনবিআর এ বসান, সব আপনার বিদেশি হোয়াইট ম্যান আনেন, ইংলিশ বলবে। আপনার আসল কথা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি মানে এই যে বললেন না যে পোর্ট উনি ই করবে, উনি কি পোর্ট চালাতে কোনো সময়? উনি কি পোর্ট অপারেটর? উনি পোর্টের দালালি করতে চাইছে। হি ওয়ান্টেড টু বি ব্রোকার, ইন বিটুইন, গো বিটুইন। আরেকটা জিনিস করছে, রানা প্লাজা যখন ধ্বংস হয়ে গেল রানা প্লাজার, তখন উনি বলল কি যে এই কোম্পানিগুলো সার্টিফিকেশন নেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছে। শেষ পর্যন্ত উনি পারে নাই। এইখানে সবকিছুতে উনি একটা ব্যবসায়িক দৃষ্টি থাকে। যেমন দেখেন না, আপনার যেখানেই যাচ্ছে সেখানে লেবারদেরকে উনি বলে যারা ভেজাল, বেআইনি, এদেরকে বাইর করে দাও। ইটালিতে বলছে, তুমি একটা বেকার, একটা বেআইনি বাইর করে দেবো, আমি একটা মানে দেবো, মানে লিগাল লোক পাঠাবো। কিরকম একটা মানে নৃশংসতা! যে লোকগুলি সাগর পাড়ি দিয়া, মরুভূমি পাড়ি দিয়া ওখানে গেছে, ওখানে একটা জীবিকা করতেছে, তাদের বরং বলবে তোমরা সবাইকে লিগাল করে নাও, তাদেরকে কাগজপত্র করে দাও। তার পরিবর্তে উনি একটা লিগাল লোক পাঠাবে। কার মাধ্যমে পাঠাবে? আমরা বুঝতেই পারি, ওনার এই গ্রামীণ এমপ্লয়মেন্টে পাঠাবে, এই যে জাপানে লোক পাঠাবে। এইসব নিয়েই ব্যস্ত। উনি ইলেকশন কেমনে করবে? ওনার ইলেকশন করার তো দিকে মনোযোগ নাই, ওনার মনোযোগ হচ্ছে এইসবের দিকে। কিভাবে কোন হ্যাঁ, ব্যবসা আমি আমার ব্যবসা আলোচনা একটু এখন অন্য একটা প্রসঙ্গে একটু যেয়ে শেষ করে দিই। আমার অন্য একটা প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আপনি জানেন যে গতকালকে তত্ত্বাবধায়ক সরকারের যে এইটা মানে আপনার মামলাটা সে নিষ্পত্তি হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে, অ্যাপিল বিভাগ বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারটাই এখন ইলেকশন হবে। এবং তার আবার এখানে এটাও বলা হয়েছে যে এই নির্বাচন না, তার পরের নির্বাচন হবে। আমার প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার যদি বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচনের জন্য সর্বোত্তম পদ্ধতি হয়, তাহলে এবারে 2026-এ যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে, সেটাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না করার কি কারণ থাকতে পারে? না, এখানে দেখেন যে একটা পলিটিক্যাল কনসিডারেশন কিন্তু আছে। পলিটিক্যাল কনসিডারেশন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের নিয়মটা হচ্ছে কি যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস উনি হবেন চিফ অ্যাডভাইজার। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার 13 অ্যামেন্ডমেন্টকে এই মুহূর্ত থেকে এফেক্টিভ করা হয়, তাহলে এই আপনার যে ওবায়দুল হাসান, যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, উনি হচ্ছেন তখন চিফ অ্যাডভাইজার ডেজিগনেট। উনি যদি কোনো কারণে আপনার বলেন যে না, অপারগতা প্রকাশ করেন, তাহলে হচ্ছে তার আগের জন হাসান ফয়েজ সিদ্দিকী, এবং এরা সবাই কিন্তু আপনার শেখ হাসিনার অ্যাপয়েন্টেড, এবং এরা অ্যাকচুয়ালি চিফ জাস্টিস হিসেবে জাস্টিস করতে পারেন নাই। এরা বায়াস ছিলেন। এখন যদি ওবায়দুল হাসানকে আপনি চিফ অ্যাডভাইজার করেন, দেশের ভিতরে টার্মোইলের সৃষ্টি হবে। সেই হিসেবে আমি মনে করি কি যে তত্ত্বাবধায়ক সরকার ঠিকই আছে যে 14th থেকে, অর্থাৎ যেটা 29 সালে হওয়ার কথা ইলেকশন, সেই ইলেকশন হয়তো হবে 31 সনে, তো যদি আপনার কাছে একটা জিনিস আমি বলি, যদি এটাই সর্বোচ্চ পদ্ধতি, এই একটা মাত্র কারণে তার এই পদ্ধতিটা আপনি চালু করবেন, এটা তো হয় না। তাহলে আমাদের এই সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিচ্ছে, ওই প্রস্তাব অনুযায়ী করলেই তো হয়। না, সেটা করতে পারে অ্যাকচুয়ালি। যদি সংস্কার কমিশনের যে প্রস্তাব দিছে, যেখানে যদি প্রাইম মিনিস্টার নাই, ডেপুটি স্পিকার নাই, বা স্পিকার নাই, হুম। বা বিরোধী দল নাই,
কিন্তু এটা তো সাবস্টিটিউট আছে, সব দলগুলির সাথে সব একজনকে সবার মতামত দিয়ে করুক না কেন? একটা জিনিস হলো, শোনেন আমি বলি আপনাকে, আপনি ৫ বছর পরে করবেন। এই জিনিসটা ভালো। ভালো মানে কি? এটা পুরো জাতির ভাগ্য নির্ধারণ করে দিবে। তাই না? তো সেটা আপনি যদি এটা যদি সমস্যাটা সর্বোত্তম হয়, এটা আপনি এখনই করবেন না কেন? এটা তো সমস্যা অজুহাত হচ্ছে অজুহাত তো। অজুহাত আছে। অজুহাত হচ্ছে যে এইখানে বেশ কিছু অ্যাডভাইজার আছে, ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার। তাদের বয়স ৮০, ৮০, ৮৫ এই মানে ধরনের। তারা কেউ ছাড়তে চায় না আরকি। বুঝতে পারছেন ব্যাপারটা। তারা কেউ তাদের ছাড়তে চায় বয়স না। কিন্তু ৭২ বছর হতে হবে। চিফ অ্যাডভাইজারের বয়স হবে ৭২ বছর। সেই ৭২ বছরের ইসে কিন্তু অনেকে বাদ হয়ে যায়। তারা এই সরকারে থাকতে পারে না। সেসব কারণে সেসব সেটা একটা কারণ হতে পারে। যেমন যদি চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট এখন চালু হয়, গণ্যমান্য ব্যক্তি হইলেও তো ইউনূস সাহেব আসতে পারে না। কারণ সে ৭২ বছরের অনেক উপরে চলে গেছে। তখন বয়সের আবার রিল্যাক্স করতে হবে। অনেক রকমের জটিলতা আছে। তারা উনাকে থাকতে হবে কেন? উনি তো অলরেডি ১.৫ বছরে দেখাই দিচ্ছে উনার কিরকম ক্ষমতা। উনাকে থাকতে হবে কেন? আমি তো উনাকে বিদায় করার জন্য বলতেছি এগুলো। উনি তো বিদায় হতে চাচ্ছে না ভাই। উনি তো বিদায় হতে চাচ্ছে না। উনি তো বলছে কিছুদিন আগে যে কেউ তো বলে ৫ বছর, কেউ বলে ৫০ বছর আপনি থাকেন। ৮৫ বছর বয়স্ক একটা লোক বলে যে আমি ৫০ বছর আমাকে থাকতে বলে লোকজনে। এই ক্ষমতায়। এরপরে তো ধরনের আলোচনা চলে। দুর্ভাগ্যবান কি আমরা, সব শাসন, যে জাতি যত নিকৃষ্ট সে তত নিকৃষ্ট শাসন করতে পায়। আমরা আসলে একটা নিকৃষ্ট জাতি, দুর্নীতি করি, আপনার দালালি করি, আপনার চাটুকারিতা করি এবং আমরা সেখানে দেখে বুঝবে তাও বুঝতে পারছে না। সেখানে এতগুলি যতগুলি বাক্স থাকে, ভোটের বাক্স, ব্যালট বক্স, এবার তো তার ডাবল থাকতে হবে। কারণ ওটা তো আবার আরেক আলোচনা, আরেক ভোট। দ্বিগুণ সংখ্যক কাগজ ব্যালট ঢুকানো হবে। তো এই পুরো জিনিসটা আপনার কি মনে হয় কি যে আসলে মানে কোন দিকে যাচ্ছে? আসলে একটা অসাধারণ দিকে যাইতে পারতো, কিন্তু মাঝখানে পুরো একটা রাজনীতির চিত্রটা পাল্টে গেছে, যার প্রভাব পড়ছে নির্বাচনে। এই যে আমি দেখেন, আমি অনেকদিন থেকেই এই এই যে সংস্কার, তারপরে এই গণভোট, এইগুলির বিপক্ষে আমি কথা বলতেছি। আমি একটা পয়েন্টে আমি শুধু একমত ছিলাম, যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তো সেটা তো কমিশনের ব্যাপার না, আদালতে এটা আবার রিইনস্টেট করছে। এবং আরো খুশি হতাম যদি এটা চতুর্দশ না হয়ে ত্রয়োদশ থেকে যদি কার্যকর হয়, এটা ভালো ছিল। এইটাই একমাত্র সংস্কার। অর্থাৎ আপনি প্রথম, ধরেন আপনি বাড়ি করার আগে তো একটা পিলার করবেন আগে, তাই না? নিচে আগে গাঁথনিটা ঠিক করবেন, তারপরে পিলার করবেন। আমাদের তো গাঁথনিটা সহ শেষ হয়ে গেছিল। অর্থাৎ আপনার ভোট কাউন্টিং, কাস্টিং এবং কাউন্টিং, ভোট দেয়া এবং গণনা, এই প্রক্রিয়াটাই তো ছিল না। মানুষ ভোট দেবে এবং মানুষের সেই ভোটটা কাউন্ট করা হবে, গণনা করা হবে। সেই সিস্টেম যেখানে উঠে যায়, আপনি এক ধাপে আপনি যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে আপনি বসছেন বিশেষজ্ঞদের দিয়ে, এটা তো আমরা ওই পর্যায়ে না। আমরা তো হঠাৎ করে চলে গেছি তো আদিম পর্বে, আদিম যুগে চলে গেছে। আদিম যুগে যাই পরে আপনি আস্তে 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 ইয়ে করেন। এখন আপনি কঙ্গোতে যে যদি ওখানকার জনগণকে বোঝাতে পারবেন এই যে পিআর সিস্টেম, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, তারপরে প্রাতিষ্ঠানিক বিচার বিভাগকে শক্তিশালী করা, এই সমস্ত বুঝবে? তো বুঝবে না। যেখানে মানুষ শুধু গুলি খায় আর মানে দৌড়ায়, সেই দেশে থাকে আপনার মানে আগে তো মানুষের জীবন বাঁচাইতে হবে, তারপর আস্তে আস্তে আপনি সেখানে গণতন্ত্র ইয়ে করে। আমরা কোন পর্যায়ে চলে গেছি এটা বিশেষজ্ঞরা তো বুঝে নাই, না বুঝে আপনি আচ্ছা, আমি আপনাকে একটু থামাই। আমি থামাই কেন, আমি ওই যেহেতু ওই প্রশ্নটা আপনি তুললেন, ওটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আসলে। সেটা হলো যে আপনি আমিও বলি আপনার সঙ্গে একমত আমি, যে আসলে তত্ত্বাবধায়ক সরকারটা এইবারে নির্বাচন থেকে হলো না কেন? এটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। হ্যাঁ, এটা আমি এটা কোনো কারণ বুঝলাম না। এটা বিচার বিভাগ এই মানে কেন নির্দিষ্ট করে দিচ্ছে? বিচার বিভাগ বলে দেবে যে ইয়াস, এটা রিইনস্টেট হয়েছে। তারপরে হলো সরকার, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে এটা মানে তারা এই মেয়াদ থেকে চায় নাকি সামনের মেয়াদ থেকে চায়। এটা আমি বুঝলাম না। এটাও আমার মনে হয় যে এই এই যে এইভাবে বলে দেওয়াটা, এটা একটা বায়াসড, এটা উচিত হয়নি। কেন মানে ইউনূস সরকারকেই এই নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে, এটা কোথায় বলা আছে? সংবিধানে কি বলা আছে? কেউ কি বলছেন, ম্যান্ডেট দিছে যে এই
ইউনূস সরকারের দায়িত্ব হলো নির্বাচন করে যাওয়া, সে ছাড়া আর কেউ পারবে না। এটা আমার মনে হয় যে ঠিক হয়। তারপরে দেখেন, যাই হোক, সব মিলায় হইলো পরে এখানে আমার আরেকটা প্রশ্ন, এখানে আমার আরেকটা প্রশ্ন। আপনি আমাকে বলেন 2008 সালে যখন নির্বাচন হয়, তখন তো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। জি হওয়ার পর যারা আমরা ভোট দিয়েছি, আমরা কি ঘুণাক্ষরে ভেবেছিলাম 2011 সালে এটা বাতিল হয়ে যাচ্ছে, মানে না 2000 পরের নির্বাচনে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাবো না, আমরা কি ভেবেছিলাম? ভাবিনি তো। অকল্পনীয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমার কথা হলো, আপনি একটা করলেন যখন আপনার 2000 মানে আপনার 96 যখন তত্ত্বাবধায়ক সরকারটা আসে, যখন আসে তখনও তো এটা অকল্পনীয় ছিল যে আসবে কিনা আদৌ। তো আসছে, আসার পর আবার বাতিল হয়ে গেছে। কাজে যারা ক্ষমতায় যায় তারা ইচ্ছে করে অনেক কিছু করতে পারে। তো এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে, বলা হচ্ছে পরের নির্বাচন থেকে হবে। যদি পরের নির্বাচন মাঝখানে যায়, যারা বাদ দিয়ে দেয়, তো বাদ দিয়ে দিলে কি হলো? আমার আপনার জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু অপূর্ণ থেকে গেল। রাইট, হ্যাঁ, সেটাই। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা আমরা পাইলাম না, বরং এই সরকার যে নিরপেক্ষ না, এটা তো জামাত প্রমাণ বলতেছে। তো জামাতের কথা আমি অবিশ্বাস করবো? বিএনপি বলতেছে, আবার এনসিপিও বলতেছে, তিনটা দলই বলতেছে এই সরকার নিরপেক্ষ না, অথচ সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করতেছি। এটা এটা আমাদের একটা মানে দুঃখজনক অধ্যায় যে এত আন্দোলন সংগ্রামের পরেও সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা পাইলাম না। রাজনৈতিক দলগুলো সেই দাবিটা করতেছে না। রাজনৈতিক দলগুলো কেন মনে করতেছে যে ইউনূস সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকারের মতো কেন মনে করতেছে? যেখানে এনসিপির দুই নেতা আছে, তারা নির্বাচন করবে বলে ডিক্লেয়ার দিল, তাদের মধ্যে অন্তত একজন, এবং এখনো পর্যন্ত আর 15 দিন পরে যেখানে শিডিউল হওয়ার কথা, সে এখনো কিন্তু তারা ক্ষমতায় আছে। সুতরাং এই সরকার তো নিরপেক্ষ না। এটা তো মানে আমি বলবো কি, রাজনৈতিক দলগুলি বলছে। অথচ সেই নিরপেক্ষ সরকার না, তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে হচ্ছে। এটা এই দাবিটা আদায় করতে পারলো না এইরকম একটা সুসময়ের মধ্যে। না বিএনপি বলছে, না জামাত বলছে, গেল এটা। তারপরে দেখেন জুলাই সনদে নিয়ে 8 মাস হলো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে 8 মাসে তো একটা পরিশ্রম করছে, স্বাক্ষর হলো। স্বাক্ষর করার পরে বলতেছে যে এটা এখন আইনে পরিণত করবে। আরে ভাই, আইন কানুন কোথায় আছে? আপনি তো ঝুলতেছেন। আপনি তো আগে এই ঝুলন্ত অবস্থা থেকে তো আপনি তো একটা জায়গায় যাবেন, ডাঙায় যাবেন। তো ডাঙাটা কি? ডাঙাটা হচ্ছে একটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টারি ব্যবস্থায়, তাই না? তো ওখানে যাবেন, তারপরে না ওখানে বলবেন যে এখন আমরা আসেন, আমরা জুলাই সনদের বিষয়গুলো আমরা এটা বাস্তবায়ন করি, এটা আমাদের ম্যান্ডেট। কারণ এটা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট, গত 15 বছরের আন্দোলনের ম্যান্ডেট, যে আমরা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবো, আগেই করতে হবে। এবং কি করলো, এর মধ্যে আবার গণভোট নিয়ে আসলো, যে গণভোট সংবিধানেই নেই। আবার সেই গণভোট কখন? ওই সংসদ নির্বাচনে কি? তাহলে দেখেন, এমনিতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, হচ্ছে ইউনূস সরকারের অধীনে। যে ইউনূস সরকারকে রাজনৈতিক দলগুলো বলছে বিতর্ক, তার মধ্যে আবার আপনি ঢুকাইতেছেন আপনি গণভোট। তাহলে কি জানেন? আপনি একটা গোলমেলে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আপনি ঢুকে গেলেন। তার মধ্যে জামাত বিএনপি আর একটা অবস্থান, তারা এতদিন ছিল জোট সঙ্গী, এখন হয়ে গেছে যে আওয়ামী লীগ বিএনপি যেমন যুদ্ধ করে, তেমন মনে হচ্ছে যেন আস্তে আস্তে জামাত ভার্সেস বিএনপি একটা মুখোমুখি অবস্থানটা। এই মুখোমুখি অবস্থান থেকে যদি মানে প্রতিযোগিতা করে বা গণতান্ত্রিক কালচারের মধ্যে দিয়ে যদি আগায় যদি, তাহলে ভালো। তাহলে আরো ভোটাররা আসবে। এখন ভোটাররা কতটুকু আসবে না আসবে, এর মধ্যে গণভোট ঢুকাতে জিনিসটা মানুষের উৎসাহ উদ্দীপনা কমে যাচ্ছে। এমনি কিন্তু যখন এটাকে একটা সরকারের উপর বা রাজনৈতিক ব্যবস্থার উপরে মানুষের হতাশা জন্ম নিতে থাকে, তখন কিন্তু মানুষ আরো মনে করে ভোট দিয়ে কি হবে। অলরেডি কিন্তু ওই অবস্থার মধ্যে আমরা চলে আসছি। ফলে আগামী নির্বাচনটা কি হবে, ফরম্যাটটা কি হবে, আওয়ামী লীগ যে নির্বাচন আসতে পারতেছে না, এতে ভারতের মনোভঙ্গিটা কি হবে, অজিত দোভাল ডেকে নিল আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে, তাদের মেসেজটা কি? তাদেরকে উপেক্ষা করে, আগে যেমন পশ্চিমাদেরকে উপেক্ষা করে আমাদের এই যে শেখ হাসিনার সরকার যে নির্বাচন গুলো করবে, এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এখন আপনি ভারতকে উপেক্ষা করে যদি নির্বাচনটা করতে যান আওয়ামী লীগকে বাদ দিয়ে, তো সেটা এই চাপটা আপনি সামলানোর মতন আপনার সেই শক্তিটা আছে কিনা? আপনার আন্তর্জাতিক শক্তিকে ভারতের মানে আওয়ামী লীগের ছিল ভারত, আমাদের কার? আমি তো কাউকে পাই না, না আমেরিকা, না চীন, না পাকিস্তান, কারা? এটা তো বুঝতে পারি না। সব মিলায় একটা
ভিন্ন সিনারিও, যেটাতে একটা অস্বস্তি, একটা উদ্বেগ কিন্তু আস্তে আস্তে মানে গাঢ় হচ্ছে, গভীরতা বাড়ছে। ফলে এটা যদি না কাটে তাহলে কিন্তু নির্বাচনটা জমজমাট হবে না। তারপরে নির্বাচনের পরবর্তী পর্যায়ে কি হবে, এটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে। এখন কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে নির্বাচন কি আসলে হবে। কেন বলে? বলে এই কারণে যে তারা একটা স্থিতিশীল অবস্থা মনে করতেছে না, রাজনৈতিক পরিস্থিতিকে একটা অস্থিতিশীল মনে করে। এই জন্যই জিজ্ঞাসা করে নির্বাচন কি হবে। এই হলো এই অবস্থার এই মধ্যে আমরা প্রশ্নটা আছি। কিন্তু রয়ে গেছে। ইউ আর রাইট। হ্যাঁ, এখনো মানুষের মধ্যে এই প্রশ্ন আছে। আছে। রাজনীতিক আচ্ছা, একটা কথা বলেন, জি বলুন। এত যে ঢাক ঢোল পিটাইয়া আমাদের খলিলুর রহমান সাহেব, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, একদিন আগেই ইন্ডিয়ায় চলে গেলেন অজিত দোভাল সাহেবের সঙ্গে মিটিং করতে। মিটিং তো হইল, মিটিং এর আউটকামটা কি, আমরা কি পেলাম জানেন কিছু? আউটকামটা সরকার বলার চেষ্টা করে যে হাসিনাকে ফিরে আনার দাবি নাকি জোরালো ভাবে করছে, কিন্তু ইন্ডিয়ান কোন সূত্র, ইন্ডিয়ান কোন এর থেকে এই বৈঠকের কোনো বাণী দেয়নি, বলেনি যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আলোচনা তো হয়েছে। সেখানে কি আলোচনা হয়েছে, এখন ধরেন আমি যদি বলি, আমি বুঝতেছি যে ওই আওয়ামী লীগকে নিয়ে একটা যাতে অংশগ্রহণমূলক নির্বাচন করে, এটাই হয়েছে। কিন্তু আমার তো এটা বলার পক্ষে কোনো সূত্র নাই। আমি শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বা পরিস্থিতি বিশ্লেষণ করে বলতে পারি। এখন সরকার যদি বলে যে রামস্তরের গুজব ছড়াচ্ছে এরকম করে, তাহলে আমি তো ফেসে যাব। আমি একটা ধারণার থেকে আমি কথাগুলো বলছি, কিন্তু এটা পরিষ্কার হওয়া উচিত, কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কের এমন একটা পর্যায়ে, যেহেতু একটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, সুতরাং প্রতিটা স্টেপ জনগণকে জানানো উচিত যে আমরা এই কথা বলছি, ভারত এই কথা বলছে, বা উত্তরে আমরা এই কথা বলছি। এটা পরিষ্কার না হলে এটা আমার মনে হয় যে মানুষের মধ্যে ওই যে অবিশ্বাস, সন্দেহ, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলি বাড়তে থাকবে। তাহলে কি লাভ হলো? মানে এখন ধরেন এর মধ্যে আবার দেখলাম যে কয়েকটা পলিটিক্যাল পার্টি, বিশেষ করে এনসিপি, তারা এই বিচারকে বলতেছে যে বিচার কার্যকর করতে হবে নির্বাচনের আগে। এনসিপির ব্যাপারটা ঠিক বুঝি না। তারাই জুলাই সনদ বলো, তারা কি এর মধ্যে এতদিনেও কি জুলাই সনদে স্বাক্ষর করছে? তাও তো কোনো খবর পেলাম না। তো তারা কি করতেছে? আবার তারা এখন আবার নতুন দাবি তুলছে যে শেখ হাসিনা, মানে ওদের নাকি বিচার বাস্তবায়ন করতে হবে। এখন আসাদুজ্জামান কামাল আর শেখ হাসিনা বিচার বাস্তবায়ন কেমনি করে করবে? এটা এটা একটা মানে আসলে খাদের মধ্যে পড়ে গেছে। মানে বলা যায় এনসিপি এবং তার পাশাপাশি জামাত কিছু ইস্যু নিয়ে আগাইতে চাচ্ছিল, কিন্তু এখানে আবার বুদ্ধিমত্তা প্রদর্শন করছে বিএনপি। যদি ওইটা করতে যে আবার তাদের মানে অভ্যন্তরে আবার একটা ঝামেলা হয়েছে। 237 জন যখনই নাকি ডিক্লেয়ার করে দিছে, 237 জনের সাথে আপনি আরো 3 জন 4 জন করে যোগ করেন, তাহলে কত? প্রায় 1000 প্রার্থী নেমে গেছে মাঠে। নেমে যাওয়াতে একটা শোরগোল হয়ে গেছে। এই শোরগোলের মধ্যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, এই সমস্ত গুলি আর পাত্তা পায়। আর এরা একটু ভেবাচাকা খেয়ে গেছে এনসিপি। আর এই রিক্সা চালকরা দিচ্ছে, এখানে এটা ওটা করতেছে, কি করবে না করবে। মানে মানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এই মানে ধানমন্ডির এই আসনে ইলেকশন করবে। এখানে ধানমন্ডিতে বিএনপি অন্তত 2 জন খুব শক্তিশালী প্রার্থী আছে, তারা কেন করবে না? তাকে দিলে লাভটা কি হবে? এই অঞ্চলে তো যদি তরুণদের প্রতিনিধি হয় তাহলে তো সে শিবির ডাকসু দিচ্ছে, এখানে তো মানে সেই জুলাই কোনো প্রতিনিধি নাই। তা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তার মুরাদনগর থেকে মানে কয়েকশো কোটি টাকা খরচ করার পর ধানমন্ডিতে আসলো, এসে এখানে সিট বিহীন হয়ে গেল। মানে ওই যে কি বলে মানে আসনবিহীন, যেমন রাজা আছে না প্রধান, শেখ হাসিনা বা বাশার আল আসাদ, তেমন হয়ে গেছে। তারা বিশাল ব্যাপার, কিন্তু তাদের কোনো আসন নেই নির্বাচন করার। তো এখন এই একটা ধরা খাইছে, যার জন্য এখন বিচার কার্যকর করা। আচ্ছা, বিচারটা কার বিচার করবে? 3 জনের শাস্তি। তা 5 বছরের শাস্তি চৌধুরী আব্দুল্লাহ মামুনের ব্যাপারে বলতে পারে, যেখানে 5 বছর মানে 5 বছর খাটতে হবে। 5 বছর মধ্যে আবার সরকারি ছুটি টুটি বাদ দিলে তো দেখা যায় যে 2.5 বছরে তারা ছাড়া পেয়ে যায়। এটা তারা বলতে পারে। 1 বছর তো খাটিয়ে ফেলেছে। 1 বছর আবার খেটেই ফেলছে। হ্যাঁ, এইটা বলতে পারেন যে রায় ঘোষণার পর থেকে 5 বছর যাতে একদম কড়ায় গন্ডায় হিসাব করে ওই এনসিপির কাছে যে যাতে জিনিসটা বুঝাই দিয়ে আসে। 5 বছর পরে চৌধুরী আব্দুল্লাহ মামুনকে, এইটা একটা দাবি করতে পারে। আর দিল্লি কি শুনবে? বিচার কার্যকর কি দিল্লিতে করবে? আসাদুজ্জামান খান কামাল কলকাতায় আছে,
হাসিনা আছে দিল্লিতে, এমনকি 2 জায়গায় 2টা ফাঁসির মঞ্চ বানাবে এনসিপির কথা শুনে? এটা তো করবে না, কারণ এই বিচার তো আর মানে ভারতের কোনো আদালত দেয়নি। তো এটা একটা খুব হাস্যকর, যার জন্য এইগুলি খুব জমতেছে না কিন্তু শেষ পর্যন্ত। তা আপনি রিক্সা চালককে দিচ্ছেন, সেই ওই সময় যে আবেগ আমরা উদ্বেলিত হয়েছি, সেই আবেগের এরা তো মাঠে নেই। এখন যারা মাঠে আছে তারা তো পুলিশের বেল্ট ধরে টানাটানি করতেছে। ওরা তো জুলাই যোদ্ধা না। জুলাই যোদ্ধা যারা ছিল, ওই মেয়েদের ওই ছেলেদের কথাবার্তা তো আমরা উৎসাহিত হয়েছে, সেলুট দিয়া সুজন, সেই সুজন কোথায় হারাইছে এখন আবার যদি আপনি তারা নিয়ে আসেন, সেই জুলাই আবেগটাই কোথায়? আবেগটাই তো নাই। আবেগটা থাকলে তো এনসিপি বাংলাদেশের আজকে সর্ববৃহত্তম একটা রাজনৈতিক দলে পরিণত হয়। আচ্ছা, আবেগটা হঠাৎ করে হাওয়া হয়ে গেল কেন? ওই আবেগটা হঠাৎ করে নাই হয়ে গেল কেন? নাই হয়ে গেল কেন? যখনই নাকি তারা ওই যে রাজপ্রাসাদে ঢুকে গেছে, যখনই নাকি ক্ষমতায় চলে গেছে, আর এই কি বলে ক্ষমতার স্বাদ পাইতে শুরু করছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আবার যখন অ্যাডজাস্ট করে দিচ্ছে, তখন এরা বলেছে ওরে বাপরে এ কি অবস্থা, কিন্তু সারাদিন শুধু ফাইলে তদ্বি করে, বুঝতে পারছেন না? তারপরে চাঁদাবাজির কারণে বেশ কিছু ধরা যখন পড়লো, আবার কেউ কেউ ইঙ্গিত দিল এর সাথে আবার এনসিপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ আছে, আবার যতটা দুর্নীতির খবর যা যা আসতেছে সেইগুলি এনসিপির যারা আছে নেতা তাদেরকে ঘিরে হইতেছে। তখন আস্তে আস্তে সেই ভাবমূর্তি, এখন একটা বন্যা হোক, তারপর টিএসসি তে খুলুক ত্রাণ কেন্দ্র, দেখেন কেউ লাইন ধরে ত্রাণ দিতে যায় কিনা, কেউ যাবে না। তো এই হলো পরিস্থিতি। জামাত ধরা গেল, তারা এই ইসলাম ভিত্তিক 8টা দলকে নিয়ে একটা ফ্লো তুলতে চাইছিল, ওই ফ্লোর উপর ভিত্তি করে তারা মনে করছিল নির্বাচনী বৈতরণী পার হবে। কিন্তু এখন ফ্লোটা কার বিরুদ্ধে? এই ইউনূস সরকার তো জামাতের, এই ইউনূস সরকার তো বিএনপি। আপনি নিজের বিরুদ্ধে নিজে আন্দোলন করে আপনি মানে ফ্লো তুলবেন, মানে যেখানে আলোচনা হইতেছে আপনার পয়েন্টটা মানলো না বলে আপনি আন্দোলন করবেন, তো বিএনপিও যদি তার পয়েন্ট নিয়ে মানলো না বলে আন্দোলন করবো, 30টা রাজনৈতিক দল রাস্তায় নেমে গেল আমার দাবি মানতে হবে, সরকার কোন দিকে যাবে? এইটাও জমলো না। মানে আপনি কি হাওয়ার মধ্যে, আর গণভোটটা মানুষ বোঝে না, পিআর সিস্টেমটাও বোঝে না, এবং বোঝানোর জন্য যে প্রতিনিয়ত তাদের পাঠশালা নিজেরা নিজেরা করে, পাঠশালা ঘরা বৈঠক, কিন্তু এটা তো পাবলিকলি করতে হবে, প্রতিদিন পাঠশালা প্রতিদিন করতে হবে, সেটা তো করে না। ফলে হয়েছে কি, পুরো জিনিসটা আর জমলো না, কারণ জটিল জিনিস নিয়ে আপনি সামনে আসলে মানুষ, আমি আবারও বলি আপনাকে ভাই, আপনি ভোট দেয়া এবং গণনা এইটাই যেখানে হারাই ফেলছেন, আপনি তো আগে ওইটাকে এস্টাবলিশ করবেন, তারপরে না আপনি পেয়ার অন্যান্য সিস্টেমে যান, গণভোটে যান, আরো আমেরিকার সিস্টেমের যে কত কঠিন কঠিন কি সব টার্ম আছে, হ্যাঁ, সেগুলি করেন, অসুবিধা তো নাই। আগে তো আপনার মানে মানে পায়ের তলে মাটিটা তো আগে থাকতে হবে, মাটি তো নাই, মাটিটা করেন আগে, নির্বাচনটা ঠিক মতন করেন, দেখেন না নির্বাচনটা করতে পারেন কিনা। যে হারে বেশি শক্তি, যে হারে বিএনপি এরা নিজেরা নিজেরা মারামারি পিটাপিটি করতেছে, যে হারে গোলাগুলি করতেছে, তো আপনি নির্বাচনটাই করে দেখেন পারেন কিনা। এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ছাড়াই শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করে একটা ইতিহাস সৃষ্টি করেন। বলছেন তো যে পুলিশের দরকার নেই, রাজনৈতিক কর্মীরাই নাকি ভোট কেন্দ্র পাহারা দেবে, তা দিক পাহারা।